ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ আছে। জিডিপির আকার ৬৮,৩০,০০০ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হবে বলছেন অর্থনীতিবিদরা। নতুন অর্থবছরে কর নীতিতে শতাধিক বড় পরিবর্তনের আভাস। নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে থাকছে নানা পদক্ষেপ। ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা লড়াই। মাঠের যুদ্ধের আগেই উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা অব্যাহত। পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে ফের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা তেহরানের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সংবাদের শুরুতেই বাজেট প্রসঙ্গ। আজ দেশের ইতিহাসের সর্বোচ্চ ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের চেয়েও ১.৫ লাখ কোটি টাকা বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার ও অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসাবে প্রথম বাজেট ঘোষণা করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈষম্যহীন অর্থনীতির গণতান্ত্রিকরণই এবারের বাজেটের মূল প্রতিপাদ্য। তবে অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও ঘাটতি পূরণকে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। বাজেটের সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আর্থিক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কঠিন সমীকরণ সামনে। দেশের ব্যবসা বাণিজ্য চাঙ্গা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। বিশাল এই ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা, যাতে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে কর কাঠামোতে বড় পরিবর্তনের আভাস রয়েছে। কর বাড়ানোর চেয়ে করদাতার আওতা বৃদ্ধি এবং সাধারণ করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করার জোরালো প্রস্তাব রয়েছে। নতুন অর্থবছরে অর্থনীতির চাকা সচল করতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ থেকে ৬.৮%। আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মূল্যস্ফীতি ৭.২ থেকে ৭.৫% নামিয়ে আনার প্রাক্কলন করছে সরকার। বাজেটকে বাস্তবায়নযোগ্য ও অপচয়মুক্ত করতে প্রাতিষ্ঠানিক জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মচারীদের প্রতিদান, পণ্য সেবার ব্যবহার এবং প্রকল্প মূলধন ব্যয়ে কৃচ্ছ সাধনের নির্দেশনা থাকছে। রাষ্ট্র ধনী জিডিপি দিয়ে যদি তুলনা করেন, কিন্তু সেই জিডিপির যে টাকাটা সরকারের পকেটে যাওয়া উচিত, সেই টাকাটা যখন সরকারের পকেটে যায় না, তখন সরকার গরিব, রাষ্ট্র ধনী। এটা সরকারকে মানতে হবে। অতএব গরিবের আচরণ করতে হবে, আর গরিব থেকে ধনী হওয়ার জন্য যে উপায়, সেই উপায়গুলো অবলম্বন করতে হবে। বরাদ্দের ক্ষেত্রে এবার সামাজিক সুরক্ষা খাতে ১,৩৮,০০০ কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে ১,২৪,৪২৫ কোটি এবং স্বাস্থ্য সেবায় ৪৩,১৮৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নে জনপ্রশাসনেও অতিরিক্ত ৩৫,০০০ কোটি টাকার বরাদ্দ থাকছে। বাস্তবতা বিবেচনায় বিশাল রাজস্ব আদায় এবং ঘাটতি অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এত ঘাটতি থাকার কারণেই মূলত আমাদের বাজেট ব্যবস্থাপনায় এক ধরনের বড় ধরনের অব্যবস্থাপনা লুকিয়ে থাকে, যে কারণে ইনএফিসিয়েন্সি, অদক্ষতার কথা আমরা শুনতে পাই। খরচ যেটা করলাম সেইটা কোথায় করলাম এবং এটা থেকে কি আউটকাম হলো, এখান থেকে আমি লক্ষণীয় কোনো আমার অর্জন কি হলো। বরাদ্দের ক্ষেত্রে একটা এই যে কাঠামোটা আছে, আবার এই যে প্রতিষ্ঠানগুলি আছে যারা এই অর্থটা বাস্তবায়ন করবে, অর্থটা খরচ করবে, এক বছরে তো রাতারাতি তাদের দক্ষতা বেড়ে যায় না। টাকা ছাপিয়ে বাজার সচল করাচ্ছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণই সরকারের আসল পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার বাজেটে কর নীতিতে শতাধিক বড় পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। একদিকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাল, চিনি, আলুর মতো নিত্যপণ্যের উৎসে
কর কমানো, অন্যদিকে রাজস্ব বাড়াতে তামাকজাত পণ্য ও বিলাসী খাতে বাড়ানো হচ্ছে শুল্ক। মনিরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজেটের করনীতিতে হচ্ছে বড় পরিবর্তন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এক ধাক্কায় কমানো হচ্ছে উৎসে কর। চাল, চিনি, আলু সহ অন্তত ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়ে করা হচ্ছে মাত্র 0.৫%। রমজানে বহুল ব্যবহৃত খেজুর ও মশলা আমদানিতে শুল্ক তুলে নেওয়া হচ্ছে পুরোপুরি। এবার বাজেটে স্বস্তি মিলছে শিশু খাদ্যের দামেও। মধ্যবিত্তের পকেটে টান কমাতে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৩.৫ লাখ টাকা। পাশাপাশি স্বস্তি থাকছে ব্যাংকে জমানো টাকায়। এখন থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতের জন্য কোনো আবগারি শুল্ক দিতে হবে না। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত মেট্রো রেলে যাতায়াতে লাগছে না কোনো ভ্যাট। আর তরুণদের কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সিং আয় এবং স্টার্টআপে থাকছে বড় কর-ছাড়। এবারের করনীতির সবচেয়ে মানবিক সিদ্ধান্তটি এসেছে চিকিৎসা ক্ষেত্রে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর পুরোপুরি প্রত্যাহার করছে সরকার, যা সাধারণ রোগীদের চিকিৎসা খরচ অনেকাংশে কমিয়ে আনবে। তবে শুধু ছাড় দেয় নয়, রাজস্ব বাড়াতে কিছু খাতে কড়াকড়ি করা হচ্ছে। সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যে বসছে সম্পূরক শুল্ক। গহনা কেনার ক্ষেত্রে প্রতি ভরি জুয়েলারি সেবায় দিতে হবে ২৫০০ টাকা ভ্যাট। তবে পরিবেশ রক্ষায় ইলেকট্রিক গাড়ি ও ২০৩৫ সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনে থাকছে কর ছাড়। আর দেশীয় বীজ থেকে ভোজ্য তেল উৎপাদনে মিলছে ১০ বছরের কর অবকাশ সুবিধা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্পোরেট কর হারে কোনো পরিবর্তন না আসলেও অনিয়ম ঠেকাতে ব্যবসায়িক ব্যাংক হিসেব খুলতে এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ভ্যাট নিবন্ধন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নতুন বাজেটে ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। নিম্ন ও মধ্যবিত্তদের ওপর এর প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছে অর্থনীতিবিদরা। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আগামী ১১ জুন দেশের ৫৪তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটের আকার ৯,৩০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যার মধ্যে এনবিআর থেকে আদায়ের লক্ষ্য ৬,০৪,০০০ কোটি টাকা। তবে মোট ব্যয়ের তুলনায় ঘাটতি থাকবে ২,৪৩,০০০ কোটি টাকা। বাজেটে আয় থেকে ব্যয়ের বিশাল ঘাটতি থাকায় জনগণের উপর তার প্রত্যক্ষ প্রভাব পড়বে, যাতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। পরিপূর্ণভাবে সরকার দিতে পারে না, কারণ তারা যেগুলি করে বিশেষ করে বড়দেরই ধনীদেরই সুবিধা হয়। যারা চাকরিজীবী হ্যাগুলোর বাজেট, সাধারণ মানুষের তো কোনো বাজেট না আছে। আর যে সীমিত টাকা চাউলের কেজি তরকারির দাম অনেক বেশি, ১০০ টাকার নিচে কোনো তরকারিই নেই। আজকে একদম কালকে একদম, এখন শুনছি আবার তেলের দাম বাড়াবে। আমাদের জন্য খুবই কষ্ট। দিনে দিনে তো আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, এটা যেন না হয়। বাজেট ঘাটতি মেটাতে গিয়ে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়বে, ফলে সাধারণ মানুষ আরও সংকটে পড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে প্রকৃতপক্ষে আমি মনে করি নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব তাদের একটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয় মূল্যস্ফীতির কারণে। সংকট সমাধানে ব্যয় বৃদ্ধির পাশাপাশি সরকারের আয়ের উৎস সম্প্রসারণ ও রাজস্ব আহরণ বাড়ানো জরুরি বলেও মনে করেন তিনি। তো বর্তমান সরকারের বাজেট দেখলে মনে হয় আপনি গরিব, কিন্তু আপনার ভিতর চরম উচ্চাবিলাসিতা কাজ করে ব্যয়ের জন্য, কিন্তু আপনি কোনো ক্রমেই আয়কে সম্প্রসারিত করার জন্য যে পদক্ষেপ, সেটা কোনো মতেই ভিজিবল হচ্ছে না এবং সেটা দীর্ঘদিন ধরেই হচ্ছে না। সামর্থ্য বাড়ছে, অতএব তার সাথে রাষ্ট্রের ব্যয় বাড়বে, তখন মানুষ এটাকে আর ভিন্ন চোখে দেখবে না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অনেক দূরে। প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে সংকট উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আনলে ১.৫% কমিশন দেওয়ার কথাও জানান সরকার প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘিরে বুধবার সংসদের আলোচনায় গুরুত্ব পায় অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সহ নানান বিষয়। খাদের কিনারায় থাকা অর্থনৈতিক দৈন্যদশা উত্তরণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি
ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার এবং আর্থিক খাতের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তা সব শ্রেণীর ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কমিশন ও প্রণোদনাও ঘোষণা করেন সরকার প্রধান। বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সরকারের গতি বাড়াতে শীঘ্রই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও জানান তারেক রহমান। সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের আশঙ্কায় কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বর্ডার বাংলাদেশ বিজেপি। বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি সত্ত্বেও 46 কিলোমিটার এলাকায় বিভিন্ন কৌশলে সীমান্ত এলাকায় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএসএফ। মানজাউল ইসলাম খোকনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সম্প্রতি ভারতের নির্বাচনের পর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাসরত মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। সীমান্ত দিয়ে রাত দিন পুশিনের চেষ্টা হচ্ছে, তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে পুশিন ঠেকাতে। বিধানসভা ভোটের পর থেকে ভারতের মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার চলতেছে এবং আমাদের এই সীমানা দিয়ে পার করার চেষ্টা করছে, পুশিনের যে চেষ্টা করছে, সে চেষ্টা রোধের কারণে আমাদের যখন যে সময় লাগছে বিজেপি আমরা আসছে, আমরা প্রতিরোধের জন্য সবসময় আসি এবং থাকবো। বিডিআর বা বিএসএফ এর মাধ্যমে যেটা বৈধ হয় সেভাবে পার করতে হবে, কিন্তু অবৈধভাবে আমরা এটা কোনোদিন হতে দিচ্ছি না। মুসলমানদেরকে ঠেলি বাংলাদেশে পার করার চেষ্টা করছে ওরা, কিন্তু ওরা পার করতে পারছে না। আমরা বিডিআরের সঙ্গে চলাফেরা করি, বিডিআরকে সহযোগিতা করি এবং যাতে এগুলা চলাচল না করতে পারে। সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি অধিনায়ক। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো সমঝোতা নয়, তাই বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারায় রয়েছে স্থানীয় বাসিন্দারাও। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে মাঠের লড়াই শুরুর আগেই উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। পিছিয়ে নেই ময়মনসিংহের মানুষও। প্রিয় দলের জার্সি আর পতাকা কিনতে দোকান থেকে ফুটপাতে উপচে পড়া ভিড় সমর্থকদের। রুবায়ত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার। আকাশি সাদা কিংবা হলুদ সবুজ রঙে রঙিন চারপাশ, দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। আর এই মহারণকে ঘিরে ময়মনসিংহে এখন উৎসবের আমেজ। মাঠের খেলা শুরুর আগেই ফুটবল ঝড়ে কাঁপছে সব বয়সী মানুষ। প্রিয় দল আর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানাতে সবারই ঝোঁক পতাকা জার্সির প্রতি। এসব কিনতে অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান, সবখানেই এখন ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। মেসি, নেইমার, রোনালদোর পাশাপাশি এবার তরুণদের মাঝে বাড়তি ক্রেজ ছড়াচ্ছে লামিনে ইয়ামালও। ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার জার্সি পতাকার দাম কিছুটা চড়া, তবে ফুটবল আবেগের কাছে সেই বাড়তি দামের আক্ষেপও যেন ঢাকা পড়ে যাচ্ছে। অনেকেই পুরো পরিবার নিয়ে ছুটে যাচ্ছেন প্রিয় দলের জার্সি কিনতে। আমি আর্জেন্টিনা এবার ফেল করবে,
কিন্তু ব্রাজিল এবার জিতবে। প্রিয় টিম হচ্ছে ব্রাজিল, সেই প্রিয় টিমের প্রিয় ভালোবাসার তার জায়গা থেকে আমাদের প্রত্যেক কিনতে আসছি। আমার 1 বছরের বাচ্চার জন্য নিতেছি 400 টাকা, আর ব্রাজিল এটা চাইছে 150 টাকা। বিশ্বকাপের অনুভূতি তার বলা শেষ করা যায় না, ফুটবল প্রেমিকদের তো অনেক অনুভূতি থাকে। আমরা আসলে নেইমারের ভক্ত, ব্রাজিল সাপোর্টার। ছেলে মেয়ে একজন আর্জেন্টিনা, একজন ব্রাজিল, দুই পক্ষের জার্সি নিতে আসছে, নিজেও আর্জেন্টিনা। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় এবার সরবরাহ কিছুটা কম, তবে বিক্রি হচ্ছে দেদারসে। আর ময়মনসিংহের বাজারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার জার্সির চাহিদা ও বিক্রি তুলনামূলক বেশি। জার্সি তুলনামূলক দাম একটু বেশি। মোটামুটি ময়মনসিংহবাসীরা একটু আর্জেন্টিনার দিকে একটু বেশি ঝুঁকছে আর কি। দাম আগের চেয়ে একটু বাড়তি হচ্ছে আর কি এরকম। গতবারে ছিল একটু কম, এবার একটু বেশি, যে কারণে চাহিদাও অনেক, কিন্তু তারপর আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না। খেলায় হার জিত থাকবেই, তবে সব তর্ক বিতর্ক ছাপিয়ে 11 জুনের মহোৎসব রূপ নিক সম্প্রীতি আর আনন্দের মেলবন্ধনে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের ফুটবল প্রেমীদের। নিশাল বিনতে আনোয়ার। কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ 5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। সংঘর্ষে ভৈরব দুর্জয় মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ সহ 20টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। জমজমাট হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাজার। 2 দিন ধরে জেলার বিখ্যাত কানসার্ট বাজারে খারসাপাত, গোপালভোগ, লক্ষণভোগ সহ বিভিন্ন গুটি জাতের আম দেখা যাচ্ছে। তবে দাম নিয়ে অসন্তোষ রয়েছে চাষিদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় কানসার্ট বাজারে ব্যাটারি চালিত ভ্যান ও বটবটিতে বোঝাই করে আনা হচ্ছে আম। চলতি সপ্তাহ থেকে জমজমাট হয়ে উঠেছে এই বাজার। আগে চাষিরা সড়কের পাশে দাঁড়িয়েই আম বিক্রি করেছেন, এখন আনাগোনা শুরু হয়েছে বাইরের ব্যবসায়ীদেরও। প্রকারভেদে আম বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা মন দরে। এই বছর কীটনাশক ও পরিচর্যায় খরচ বেশি হওয়ায় দাম নিয়ে হতাশ সংশ্লিষ্টরা। বাজার প্রক্রিয়া খুব একটা ভালো যাচ্ছে না, কারণ গতবারে আম বিক্রি করছি 2,200 টাকায়, এই আম এবার বলে যে 16 থেকে 1700 টাকা। এরকম সময়ে আমের দাম বেশি ছিল, ওই হিসাবে এই মৌসুমে আমের দাম কম আছে। বিক্রি হয়েছে ভালো, হিমসাগর 2000 টাকা, লখনা 700 থেকে 800। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আম কিনতে আসছেন ক্রেতারা। বিষমুক্ত পণ্য কিনতে পেরে খুশি তারা। এখানকার আম তো ঐতিহাসিকভাবে সুস্বাদু, বিভিন্ন ক্যাটাগরি এখানে আম পাওয়া যায় এবং তুলনামূলক অনেক কম দাম। আম এখনো কিনি নাই, এখনো রেট ওই ধরনের পাই নাই, ভালো রেট পাইলে ইনশাআল্লাহ কিনবো। কানসার্ট আম বাজারে 25 থেকে 26,000 কৃষক শ্রমিক কাজ করে। এই মুহূর্তে ব্যানানা ম্যাঙ্গো, ক্ষীরসাপাত, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম বাজারে নামতে শুরু করেছে। বছর এখানে প্রায় 19,900 হেক্টর জায়গায় আমের উৎপাদন হয়, সেখানে গড় লক্ষ্যমাত্রা ধরা হয় 2,40,000 মেট্রিক টন। এ পর্যন্ত আমাদের হারভেস্ট হয়েছে, সংগ্রহ হয়েছে প্রায় 1200 হেক্টর। এর সাথে যারা জড়িত আছে আম চাষি, শ্রমিক, আড়তদার সব মিলে প্রায় শিবগঞ্জ উপজেলায় কানসার্ট বাজারের সাথে যারা জড়িত আছে আমের সাথে প্রায় 25 থেকে 26,000 লোক। কয়েকদিন পর আরো জমজমাট হবে এই বাজার। এরপরই দেশের বাজারে সুনাম ছড়াবে চাঁপাইনবাবগঞ্জের আম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এটা বিকল্প হিসাবে আমাদের নওগাঁর মান্দা উপজেলার 4টি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনর্খননের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামের ভ্যান চালক তাজেম আলীকে হত্যার প্রতিবাদে ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। রংপুরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। খুলনার সোনারাঙ্গায় অবস্থিত বন্ধ হয়ে থাকা সোলার পার্ক পুনরায় চালু সহ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে নারীদের বিকল্প আয়ের সুযোগ তৈরিতে 58 পরিবারের মাঝে 3000 হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। ফরিদপুরে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুরের সচেতন মহল। বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ও স্থায়ী অক্ষমতাজনিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
যুব সমাজকে মাদকের ক্ষতিকর দিক জানানো এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বান্দরবানে এক সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ হয়েছে। নওগাঁর পত্নীতলায় বিজিবি 14 ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সমূহের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং যুব সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা হয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের উদ্যোগ জোরদার করতে CSO এনজিও ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন হয়েছে। মানিকগঞ্জের সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় SMAP জাইকা প্রকল্পের আওতায় সমন্বিত উপায়ে নিরাপদ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস হয়েছে। মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় বিএনপির আয়োজনে মাদক বিরোধী গণজমায়েত হয়েছে। পার্বতীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করতে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান সেনা জোন মাঠে সেনাবাহিনীর বান্দরবান জোনের আয়োজনে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আবার খেলার খবর, ক্রিকেট সিরিজ জয়ের মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11টায়। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 4টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে অজিতের বিপক্ষে লড়বে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। এর আগে প্রথম ম্যাচে জিতে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে রয়েছে টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচের ভুল সূত্রে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% প্রণোদনা, বলছেন প্রধানমন্ত্রী। কর ছাড় থাকবে, আয়তা বাড়বে, বড় লক্ষ্য নিয়ে বড় বাজেট দিচ্ছে বিএনপি সরকার। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু, বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-27 অর্থ বছরে বাজেট পেশ আজ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর, বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তায়। সমকাল শিরোনাম করেছে, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন, সংসদে প্রধানমন্ত্রী। এশিয়ার দেশগুলো এবার অন্যদের জন্য হুমকি, নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে সরকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সংকট মোকাবেলার বাজেট আজ, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। আমার দেশ শিরোনাম করেছে, বিশাল ঘাটতির মেগা বাজেট ঘোষণা আজ, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও মানবতার পক্ষে সুদৃঢ় থাকবে বাংলাদেশ। যুগান্তর শিরোনাম করেছে, 19 বছর পর আজ বাজেট দিচ্ছে বিএনপি, স্বপ্ন বিশাল, সামর্থ্য সীমিত। ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ 2026 বিশ্বকাপে বিস্ময়ের বিশ্বকাপে। দ্য ডেইলি স্টার, বাজেট অফ বিগ অ্যাম্বিশন, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, হোস্ট US beset by controversies, and so the World Cup begins. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ আছে, জিডিপি ঢাকার 68,30,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হবে, বলছেন অর্থনীতিবিদরা। নতুন অর্থবছরের কর নীতিতে শতাধিক বড় পরিবর্তনের আভাস, নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে থাকছে নানা পদক্ষেপ। ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা লড়াই, মাঠের যুদ্ধের আগেই উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে ফের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা তেহরানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। ওনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।